প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস বীজগাণিতিক রাশির জগৎ এর দ্বিতীয় পর্ব। বীজগণিতীয় প্রতীক ও চলক নিয়ে আজকে আমরা পড়ব। বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীকের ব্যবহার। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংখ্যার গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 ব্যবহার করেছিলাম। বীজগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তাছাড়া বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, আর ইংরেজিতে বর্ণমালাগুলোর ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। অর্থাৎ যে সংখ্যাটি আমার এখনও জানা নেই, সেই সংখ্যাকে আমরা ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এসো আমরা প্রথমে জেনে নিই বীজগণিতীয় প্রতীক বলতে আমরা কি বুঝি। বীজগণিতীয় সমস্যার সমাধানের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বীজগণিতীয় প্রতীক বলে। অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন আমাদের যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করা হবে সেগুলোকে বলা হয় প্রতীক চিহ্ন। অর্থাৎ বীজগণিতীয় সমস্যার সমাধান করার সময় যখন আমরা আমাদের অঙ্কের সমস্যার সমাধানগুলো করব তখন আমরা যে চিহ্নগুলো ব্যবহার করব তখন তাকে বলা হয় বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীকের প্রকার। বীজগণিতীয় প্রতীকের প্রকার মূলত দুটি, যথা 1 হচ্ছে সংখ্যা প্রতীক এবং 2 হচ্ছে অক্ষর প্রতীক। অর্থাৎ আমরা যখন সংখ্যা ব্যবহার করব প্রতীক হিসেবে কোনো সংখ্যা, যেমন 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো যখন আমরা ব্যবহার করব তখন সেটাকে বলা হবে সংখ্যা প্রতীক। আর যখন আমরা বীজগণিতে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো যেমন A, B, C, D বা X, Y, Z এগুলো যখন আমরা লিখব তখন সেটাকে বলা হবে অক্ষর প্রতীক। যেমন দেখো, বীজগণিতে ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর দ্বারা জানা ও অজানা রাশিকে প্রকাশ করা হয়, এদেরকে অক্ষর প্রতীক বলা হয়। এবার আমরা জানব চলক বলতে আমরা কি বুঝি। চলক হলো এমন বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ এটা সবসময় পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন আমরা যদি x² + x লিখি এবং x এর মান যদি আমরা ধরি 2, তাহলে এই x বরাবর আমরা প্রথমে 2 লিখলাম এবং এই স্কয়ারের জায়গায় আমরা স্কয়ার বসালাম, আবার ax এর মানকেও আমরা 2 ধরলাম। তাহলে আমরা জানি 2 এর উপর আছে আমাদের স্কয়ার, মানে 2 হচ্ছে কয়টি? 2টি। তাহলে 2 দুগুণে কত হবে? 4। তাহলে এখানে আমরা 4 লিখলাম, আর এখানে আমাদের 2টা এসে 4 এর সাথে যখন যোগ হবে তখন আমাদের মানটা এসে যাবে 6। এবার আমরা জানবো ধ্রুবক বলতে আমরা কি বুঝি। আমরা জেনেছি চলক পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। তার মানে ধ্রুবক সবসময় পরিবর্তনশীল হয় না, কিন্তু চলক পরিবর্তনশীল হয়। নিচের ছবিতে সামির ও অনন্যা DSLR কাঠি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করেছে। প্রথম সি তৈরিতে সামির 3টি কাঠি, যেটা চিত্র 1-এ আমরা দেখতে পাচ্ছি। এই চিত্র 1-এ দেখো 1টি, 2টি, 3টি, দেখো এগুলো হচ্ছে দেয়াশালাইয়ের কাঠি। এই দেয়াশালাইয়ের কাঠি 3টি ব্যবহার করেছে। তারপর অনন্যা সামিরের তৈরি করা সি এর সাথে আরো 3টি কাঠি দিয়ে চিত্র 2 এর মতো তৈরি করে। তাহলে আমরা চিত্র 2-এ দেখতে পাচ্ছি আরো 3টি কাঠির সাথে আরো 3টি কাঠি দিয়ে আমরা একটা কে তৈরি করেছে, এটা সামিরের সাথে অনন্যা। তারপরে সামিরের তৈরি সি এর সাথে 3টি কাঠি দিয়ে 2 এর মতো তৈরি করেছে। এইভাবে উভয় মিলে চিত্র 3-এ আরো কিছু প্যাটার্নের
আকৃতি তৈরি করতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র ১-এ আমাদের ৩টি কাঠি লেগেছে। চিত্র ২-এ এই ৩টি কাঠির সাথে আরো ৩টি কাঠি মানে ৩ আর ৩ যোগ করলে হবে ৬টি কাঠি লেগেছে এবং চিত্র ৩-এ আমরা দেখতে পাচ্ছি এখানে ৩টি কাঠি, আবার এখানে ৩টি কাঠি, আবার এখানে ৩টি কাঠি। তাহলে এগুলো যদি আমরা সি এর মতো করে বানাতে চাই তাহলে প্রতিটা সি এর জন্য আমাদের ৩টি করে কাঠি লাগছে। তাহলে এইখানে আমাদের প্রায় এই আগেরটাতে ছিল ৬টি কাঠি এবং এখানে লেগেছে আমাদের আরো ৩টি কাঠি বেশি। তার মানে এখানে ৯টি কাঠি লেগেছে। এই সময়ে তাদের বন্ধু অমিয়া আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো একজন বন্ধু এসে গেছে। সে হচ্ছে আমাদের অমিয়া। সে প্যাটার্নটি দেখে সামির ও অনন্যাকে প্রশ্ন করে 6 নং চিত্রটি যদি তৈরি করতে কতগুলো কাঠি লাগবে। তার মানে আমরা এখানে ১ নং চিত্রতে ৩টি কাঠি লেগেছে, ২ নং চিত্রতে আমাদের ৬টি কাঠি লেগেছে, ৩ নং চিত্রতে আমাদের কাঠি লেগেছে। এভাবে যদি আমরা পর্যায়ক্রমে ৬ নং চিত্রটি করতে যাই তাহলে আমাদের কয়টি কাঠি লাগবে। তাহলে দেখো আমরা একটি ছক দেখতে পাচ্ছি আমাদের ১৫১ পৃষ্ঠায়। এখানে চিত্র নাম্বার মানে এই যে নাম্বারগুলো 1 2 3 সেই নাম্বারগুলো এখানে দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে বাকিগুলো হবে। তারপর প্রয়োজনীয় কাঠির সংখ্যা মানে চিত্র ১-এ লেগেছে আমাদের ৩টি কাঠি, তারপর চিত্র ২-এ লেগেছে আমাদের ৬টি কাঠি, এই জন্য এখানে ৬ লেখা হয়েছে। চিত্র ৩-এ আমাদের লিখেছে ৯টি কাঠি। তাহলে আমাদের চতুর্থ যে চিত্রটি হবে সেখানে আমাদের কয়টি কাঠি লাগবে? আরও ১২টি কাঠি লাগবে। তার মানে এখানে আমরা প্রত্যেককে এই ৩ দুগুণে ৬, তারপরে প্রত্যেকটাকে আমরা কত দিয়ে গুণ করব? ২ দিয়ে। তাহলে এখানে দেখো ৩ দুগুণে ৬ হয়েছে। আবার এখানে ৩-এর সাথে যদি আমরা আরও ৩কে গুণ করি তাহলে ৩ তিরিকে ৯ হবে। আবার এই 4-এর সাথে যদি আমরা আরও 3কে গুণ করি তাহলে ৩ ৪-এ ১২ হবে। তাহলে এখানে প্রত্যেককে আমরা ৩ দিয়ে গুণ করব কারণ প্রতিটা চিত্রতে আমাদের ৩টি করে কাঠি লাগছে। তাহলে এখানে হচ্ছে ৩ একে ৩, তারপর ৩ দুগুণে ৬, আবার ৩ ৩-এ ৯, ৩ ৪-এ ১২, ৩ ৫-এ ১৫, ৩ ৬-এ ১৮, ৩ ৭-এ ২১। তাহলে এর পরেরগুলো যদি আমরা এখানে লিখি এখানে হবে নাম্বার ৮, নাম্বার ৯ এবং নাম্বার 10। তাহলে আমরা যদি দেখি যে ৩ ৭-এ ২১ তাহলে ৩ ৮-এ কত হবে? ২৪, ৩ ৯ ২৭ আর ৩ ১০-এ হবে ৩০। তাহলে আমরা আমাদের বাকি ছকগুলো এখানে পূরণ করে ফেললাম। অমিয়া ছক দেখে তার উত্তর পেয়ে গেল। সে বলল প্যাটার্নের 6 নম্বর চিত্রে, তার মানে এই যে 6 নাম্বার দেখো এখানে একটু ডার্ক করে দেওয়া আছে, এই 6 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে 18টি কাঠির প্রয়োজন হবে। তাহলে আমরা অমিয়ার প্রশ্নের উত্তরটা এই ছকের মাধ্যমে পেয়ে গেলাম। ছকটি তৈরির সময় সামির ও অনন্যা বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যার ৩ গুণ কাঠির প্রয়োজন হচ্ছে, অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যা সমান সমান ৩ গুণ চিত্রের নাম্বার মানে ১ নংকে ১ দিয়ে ২ নংকে ২ দিয়ে প্রত্যেকটা চিত্রের নাম্বার থাকবে এবং সেই সাথে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব। যদি চিত্রের ক্রমিক সংখ্যাকে একটি অক্ষর মানে n দ্বারা প্রকাশ করা হয় তবে প্রথম চিত্রের জন্য আমরা n সমান সমান যদি 1 ধরি এবং দ্বিতীয় চিত্রের জন্য n সমান সমান 2 ধরা হবে এবং তৃতীয় চিত্রের জন্য n সমান সমান 3, চতুর্থ চিত্রের জন্য n সমান সমান 4। এভাবে আমাদের চিত্রের নাম্বার অনুসারে n এর মান ধরা হবে। ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হবে, যেমন 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে যতটি চিত্র থাকবে ততটির মান আমাদের স্বাভাবিকভাবে ধরতে হবে। ছক অনুসারে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 3 × n, মানে আমাদের যদি এখানে 3 ধরি 3
তিনটি কাঠিকে যদি আমরা 3 ধরলাম এবং আমাদের চিত্র 1 হলে এখানে 1 হবে, চিত্র 2 হলে n এর জায়গায় 2 বসবে, 3 হলে n এর জায়গায় 3 বসবে, 4 নং চিত্র হলে n এর জায়গায় 4 বসবে। তাহলে আমরা যদি গুণ করি, 3 এর সাথে n কে গুণ করলে হবে 3n, 4 এর সাথে n কে গুণ করলে হবে 4n। হ্যাঁ, এইভাবে এটা একটা হচ্ছে আমাদের নীতি বা সূত্র, মানে এটা আমাদের বীজগণিতে এটি একটি সূত্র। অনন্যা বলে, এই সূত্র ব্যবহার করে আমি অতি অল্প সময়ে 100তম চিত্র তৈরি করতে কতগুলো দেয়াশালাইয়ের কাঠি লাগবে তা বলে দিতে পারবো। এক্ষেত্রে আমার চিত্র বা ছক তৈরির প্রয়োজন হবে না। অমিয়া ও সামির উভয়ে অনন্যার সাথে সহমত পোষণ করে। উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই n পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যাও পরিবর্তন হয়, অর্থাৎ n কোনো নির্দিষ্ট মান নয়। n সবসময় পরিবর্তনশীল, n এর জায়গায় 1ও বসতে পারে, 2ও বসতে পারে, 3ও বসতে পারে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান নয়, এটি যে কোনো মান গ্রহণ করতে পারে। n হলো চলকের মতো, এটা সবসময় কি কেমন হবে? চলক, আমরা জানি যে চলক সবসময় পরিবর্তনশীল, অর্থাৎ ভেরিয়েবল। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, n ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে চলক হিসেবে ব্যবহার করা যাবে কি? নিশ্চয়ই যাবে। আমরা এর আগেই জেনেছি যে আমাদের অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীক দুই ধরনেরই হতে পারে। n প্রতীকের পরিবর্তে x, y, z ইত্যাদি প্রতীকও ব্যবহার করা যাবে। বাস্তব জীবনেও আমরা চলকের পরিচয় পেয়ে থাকি, অর্থাৎ আমরা জানি চলক পরিবর্তনশীল। আমাদের বাস্তব জীবনে এমন অনেক কিছুর মুখোমুখি আমরা হই যেটা দ্রুত পরিবর্তনশীল। চলো নিচের ছবিটি লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি। গাড়িটি যখন চলতে চলতে এটা যখন সামনের দিকে চলে যাচ্ছে, তার মানে এটার গতির পরিবর্তন হচ্ছে। এই চিত্র দ্বারা বোঝাচ্ছে যে এটি একটি চলক এবং এই চলক পরিবর্তনশীল, অর্থাৎ এর গতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তারপরে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের সাথে একজন শিশু তার হাইট বা উচ্চতা মাপছে। তাহলে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধি, আমরা জানি আমরা যখন ছোট ছিলাম আমাদের যে উচ্চতা ছিল, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে আমাদের শিশুদের বা আমাদের নিজেদেরও উচ্চতার পরিবর্তন হয় বা আমাদের দেহের বৃদ্ধি ঘটে। এরপরে আরও একটা চিত্র, বিভিন্ন স্থানের তাপমাত্রা। আমরা যখন দেখছি যে এখানে পাহাড় বা এখানে মরুভূমি, তো বিভিন্ন স্থান ভেদে আমাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে, সেটা এখানে বোঝাচ্ছে। আবার যদি আমরা কোনো গাছের নিচে দাঁড়াই তাহলে দেখব আমাদের একটু শীতল অনুভব হবে, আর আমরা যদি গাছের নিচ থেকে সরে গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াই দেখবে একটু গরম অনুভব হবে। তার মানে স্থান ভেদে আমাদের তাপমাত্রা ভিন্ন হয়। দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কি একই রকম থাকে? আমাদের উত্তর হবে যে না, আমাদের সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ একই রকম থাকে না, এটা আরও দ্রুত গতিতে চলতে থাকবে। পৃথিবীর সকল স্থানে প্রতিদিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ, শিশুর বৃদ্ধির পরিবর্তন হয়। সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার উচ্চতা বৃদ্ধি হতে থাকে। বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে, আমাদের প্রত্যেকেরই বয়স দিনে দিনে বাড়ে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। ছবির ঘটনাগুলোর কোনোটি নির্দিষ্ট নয়, অর্থাৎ এগুলো পরিবর্তনশীল। অর্থাৎ এখানে ব্যবহৃত সংখ্যাগুলোর সবগুলোই পরিবর্তনশীল, সুতরাং সংখ্যাগুলোকে আমরা চলক হিসেবে ধরে নিতে পারি। চলকের মান স্থান ও সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু ধ্রুবক, আমরা জেনে রাখবো ধ্রুবক কিন্তু সবসময় পরিবর্তনশীল নয়, আর চলক অলওয়েজ পরিবর্তনশীল। আমরা এখানে একটি জোড়ায় কাজ দেখতে পাচ্ছি। সামিরা ও অনন্যার মতো দিয়াশালাইয়ের কাঠি দিয়ে ইংরেজি F বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো। যেটা আগে ছিল আমাদের গোল সি এর মতো, এখন সেটা হবে
ইংরেজি এফ বর্ণের মতো। তারপর প্যাটার্নটি একটি ছকের মাধ্যমে দেখো, আগে যেরকম আমরা একটা ছক দেখেছিলাম সেভাবে আমরা অ্যাপ দিয়ে একটি ছক করব। ছক পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। সূত্রটি ব্যবহার করে 120তম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আসো আমরা এই জোড়ায় কাজটি দেখি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি চিত্র 1-এ একটি এফ আছে, চিত্র 2-এ আমরা 2টি এফ লিখেছি, চিত্র 3-এ আমরা 3টি এফ লিখেছি এবং চিত্র 4-এ আমরা 4টি এফ লিখেছি। তাহলে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেড় সেলাইয়ের কাঠি, এখানে একটা দেড় সেলাইয়ের কাঠি, এখানে একটা দেড় সেলাইয়ের কাঠি, এখানে একটি, তাহলে মোট 4টি, 1টি 2টি 3টি 4টি কাঠি। তাহলে আমরা এখানে লিখেছি যে আমাদের প্রয়োজনীয় কাঠির সংখ্যা চিত্র 1-এ হচ্ছে 4। এবার আমরা চিত্র 2-এ যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি। তাহলে এখানে যদি 4টি কাঠি লাগে, এখানে আরও 4টি, তাহলে মোট 8টি। তাহলে আমরা নাম্বার 2-এ দেখতে পাচ্ছি 8 লেখা হয়েছে। আবার চিত্র 3-এ যখন আমরা যাচ্ছি, এখানে আমাদের 3টা এফ, তার মানে এখানে যদি 4 হয়, এখানে 4টি কাঠি, এখানে 4টি কাঠি, তাহলে 3 4-এ কত হবে? 12, তাহলে এখানে 12 লেখা হয়েছে। ঠিক তেমনি চিত্র 4-এও আমরা দেখতে পাচ্ছি 4টি এফ আছে, এখানে 4 4 4 4, মানে আমাদের 4 4-এ কত হবে? 16টি কাঠি। এবার এখানে যদি আমাদের চিত্র আরও একটি আমরা আঁকতাম, চিত্র 5, তাহলে এখানে আমাদের 5টি এফ থাকতো, তাহলে 4 5-এ 20 হতো। এভাবে আমাদের পর্যায়ক্রমে চলতে থাকবে। যদি চিত্র সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, তবে প্রথম চিত্রটি হবে এক্স সমান সমান 1, দ্বিতীয় চিত্রটি হবে এক্স সমান সমান 2। এভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে থাকবে, যেমন এক্স সমান সমান 3 হতে পারে, এক্স সমান সমান 4 হতে পারে, এভাবে চলতে থাকবে। অর্থাৎ কাঠির সংখ্যা 4x চিত্রের নম্বর অনুসারে আমরা লিখলাম। তারপর এখানে আমরা যদি এক্স সমান সমান প্রথমে 1 ধরি, তাহলে 4-এর সাথে আমরা এক্সের মান বসাবো 1। আবার মনে করো এক্স সমান সমান যদি আমরা 2 ধরি, তাহলে 4-এর সাথে আমাদের এক্সের মান হবে 2, তাহলে কত হবে? 4 দুগুণে 8 হয়ে যাবে, 8 আসবে। এভাবে আমরা কাঠির সংখ্যাকে 4x চিত্রের নম্বর দিয়ে যদি করি, তাহলে প্রথমে আমরা যেটা জেনেছিলাম যে 4কে x দ্বারা আগে গুণ করতে হবে। 4কে যদি আমরা x দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 4x। এখানে আমরা আগে যে নীতিটার কথা জেনেছিলাম সেটা দেখলাম যে এখানে আমরা একটি নীতি পেলাম, সেটা হচ্ছে 4x। এই নীতি ব্যবহার করে আমাদের যে 120তম চিত্রের জন্য কাঠির সংখ্যা কত হবে সেটা জানতে চেয়েছিল। তাহলে আমরা এই 4 বরাবর 4কে বসালাম এবং x বরাবর কততম বলতে 120, তাহলে x এর জায়গায় বসবে 120। তাহলে 4কে যদি আমরা 120 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 480 কাঠির সংখ্যা। তার মানে আমাদের 120তম চিত্রের জন্য 480টি কাঠি লাগবে। চলক বা ভেরিয়েবল সম্পর্কে আমরা আরও জানি। এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি। তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিত সংখ্যাটা কেমন? নিশ্চয়ই সংখ্যাটি একটি ভবঘুরের সংখ্যা, অর্থাৎ সব দিক একরকম থাকে না। ক্লাসের সবাই একসাথে যুক্তি করে না যে আসলে সংখ্যাটি 0 হতে পারে। পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত। তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতি দিনভেদে পরিবর্তিত হয়। অর্থাৎ তোমাদের ক্লাসে যদি 90 জন শিক্ষার্থী থাকে, প্রতিদিন কিন্তু 90 জন শিক্ষার্থী আসে না, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় সবাই উপস্থিত থাকে। এই উপস্থিতি রাশিটাকে তাই আমরা চলক নামে দিতে পারি। মজা করে বলতে পারি, থেমে না থেকে চলতে থাকে বলে চলক, ভেরি করে বলে ভেরিয়েবল। অর্থাৎ যেটা সবসময় ভেরি করে মানে পরিবর্তনশীল, সেটাই হচ্ছে ভেরিয়েবল। তাহলে চলক মানে হচ্ছে ভেরিয়েবল। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, এটা এক এক সময় এক এক রকম হতে পারে। চলক বিভিন্ন মান ধারণ করতে
পারে। যেহেতু এটা মুভমেন্টের মধ্যে থাকে, তাই এটা এক এক সময় এক একটি মান ধারণ করতে পারে। কখনো 1, কখনো 2, কখনো 3, এভাবে চেঞ্জ হতে পারে। না হলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ভিডিও পেতে তোমরা সবাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।